এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে, কাজ করতে না পারলে সেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন পরিবেশ ও বন উপদেষ্টা। সংস্কার, জুলাইয়ে গণহত্যার বিচার ও নির্বাচন, এই তিনটি মূল কাজ সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, অথচ দায়িত্ব নেবার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। নগরবাসীকে জিম্মি করে দাবি আদায়ের চর্চা শুরু হয়েছে। দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা চান তিনি। আর যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান নাহিদ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। পরিবর্তন সংস্কার নিয়ে কাজ করতে না পারলে থেকে কোনো লাভ নেই বলেও জানান তিনি। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক হয় তার। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এদিকে সংকট থেকে উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পদত্যাগ নেয় সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, ৩ উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনে তফসিল সরকারকে দ্রুত ঘোষণা করতে হবে। এমন কোনো সংস্কার করা যাবে না যা নির্বাচনকে বিলম্বিত ও পরিস্থিতি আরও অস্থির করে। বর্তমানে দেশে যারা অস্থিরতা তৈরি করছে তাদের খুঁজে বের করতে হবে, এটা সরকারের দায়িত্ব। স্থিতিশীলতা ধরে রাখতে এখন সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা সহ 3 দফা দাবি করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাত 11টার পরে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানায় জুলাই ঐক্য। মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় সংগঠনটি থেকে 3 দফা দাবি তুলে ধরা হয়। উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দ্রুত তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবিও জানান তারা। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ করতে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। আইএসপিআর জানায়, বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদানকারীদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 বিচারক, 19 অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন। এছাড়া তাদের পরিবারের 51 জন সহ মোট 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আইএসপিআর জানায়, গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় চান।
তাদের জীবন রক্ষার বিষয়টি সেনানিবাস বিবেচনা করে। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে সেনাবাহিনী। দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টটিতে বলা হয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এছাড়াও জনগণকে সত্যতা যাচাই করে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে ফেসবুক পোস্টে। আসামিদের গ্রেপ্তারে ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে আদালতের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে তদন্ত সংস্থা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে কিংবা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 12টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় স্থাপনাগুলোর পুনঃ নামকরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন নামকরণ করা হয়েছে বিজয় 24 হল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম করা হয়েছে জুলাই 36 হল। সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে প্রশাসন ভবন 1। এছাড়া নাম পরিবর্তন করা হয়েছে শেখ কামাল স্টেডিয়াম, কৃষি অনুষদ ভবন, বিনোদপুর গেট সহ বিভিন্ন স্থাপনার। 5 আগস্টের পর থেকেই এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনে দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বর, জুলাই গণহত্যা সহ সব গণহত্যার বিচারের দাবিতে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। আমাদের দাবি ছিল, 1 নম্বর দাবি হল, যারা 15-16 বছর নিরীহ সাধারণ জনতাদেরকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে হত্যা করেছে, যারা 2021 সালে হত্যা করেছে, যারা জুলাই আগস্টে 2024 সালে হত্যা করেছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় না। আমরা মনে করি, শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এজন্য সবসময় বলি, আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার বিচার আগে চাই। এজন্য আমরা বলছি, আংশিক দাবি পূরণ হয়েছে। নারী কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার ব্যাপারে এখনো সরকার কিছু বলে না। পরিষ্কার বক্তব্য, নারী কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বাস্তবায়নের কোন ষড়যন্ত্র করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মামলা নিয়ে কথা তো আমাদের পরিষ্কার। ইউনূস সাহেবের মামলা উঠ্র হয়েছে, হেফাজতের মামলা কেন উঠ্র হল না? জুলাই আগস্টের মামলা উঠ্র হতে পারে। বর্ষার আগে বিভিন্ন জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। কুষ্টিয়ায় 1 মাসে পদ্মায় বিলীন হয়েছে 100 একর জমি। রংপুরের তিস্তার ভাঙনে 1 সপ্তাহে বসতঘর হারিয়েছে 450 পরিবার। ভাঙন শুরু হয়েছে নোয়াখালীর বামনী নদীতেও।
ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভয়াল আগ্রাসনে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নে ২৬,০০০ মানুষ। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সরকারি বরাদ্দের মোটা অংশ যায় ঠিকাদারদের পকেটে। আমাদের এই জায়গায় থেকে ৩ কিলোমিটার দূরে নদী ছিল, সেখান থেকে নদী এইরকম ভাঙতে 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 এই জায়গায় চলে আসছে। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিওব্যাগ ফেলার কথা জানান পাউবো কর্মকর্তারা। স্থায়ী বাঁধ নির্মাণ কাজও শুরু হবে দ্রুত। এই ভাঙনকে প্রোটেকশন করার জন্য ১ কিলোমিটার জায়গায় আমরা পরিচালন ব্যয় খাতের আওতায় আমরা ১ কিলোমিটার কাজ বাস্তবায়ন করছে, যার প্রাকলিত মূল্য প্রায় ২০ কোটি টাকা। সেখানে আমাদের এখন জিওব্যাগ ডাম্পিং এর কাজ চলমান আছে। তিস্তার ভাঙনে রংপুরের ৩ উপজেলা চরাঞ্চলে অন্তত ৮০০ বসতঘর ও ৫০ হেক্টর জমি বিলীন হয়েছে। পাউবো বলছে, বেশি ঝুঁকিপূর্ণ ২০ থেকে ২২ কিলোমিটার এলাকার বাঁধের সংস্কার কাজ চলছে। এখন তিস্তা দেখেন, এখনো অসময়, এখনো সময় আসে নাই, এখনো ভাঙতেছে। এখন এই যে পানি আসতেছে, আবার এই যে মনে করো তার আগে বাড়িঘর নিয়ে যাওয়া মানুষের জায়গা থামিয়ে আছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে ১৯.৫ কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বামনী নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। ২০২১ সালে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলেটর চালু না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই বানটা না হওয়ার কারণে লবণাক্ত পানি ঢুকি আমাদের অনেক হাজার হাজার একর জমিন কৃষি নষ্ট, ফসল নষ্ট হয়ে গেছে। ৫ থেকে ৬ কিলোমিটার বলকবাদ না করে তাহলে ১ থেকে ২,০০০ পরিবার এই বর্ষার ভিতরে উচ্ছেদ হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, বালু ব্যবসায়ীদের ট্যাঙ্কার চলাচলের কারণে নদীর সংযোগ খালের দুপাশেও ভাঙন দেখা দিয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে: বাজেটে মূল অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। রাজধানী বাজারে বেড়েছে ডিম ও ফার্মের মুরগির দাম, চড়া পেঁয়াজের দরও। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরের চক বৈদ্যনাথ আরো ধুয়ে মুছে রং করে প্রস্তুত করছেন ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি ও বকেয়া টাকা পাওয়া নিয়ে সংশয় থাকলেও এবার ভালো বেচাকেনা আর আশা করছেন তারা। নাটোর শহরতলির চক বৈদ্যনাথ এলাকার চামড়ার আড়ত, দেশের দ্বিতীয় বৃহত্তম এই আড়তে রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর সহ অন্তত ৪০ জেলার চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে চলছে লবণ সংরক্ষণ, শ্রমিক ঠিক করা সহ প্রয়োজনীয় প্রস্তুতি। এবার ঈদে ৬০ চামড়া ট্যানারিতে সরবরাহের লক্ষ্য আড়তদারদের। আড়তে যত আগের চামড়া ছিল আমরা ঈদের আগে সব বিক্রি করে দিচ্ছি এবং ঘরের কিছু সংস্কার, আড়তের কিছু সংস্কার হয়, আপনার যেমন রং করা, প্লাস্টার করা, এগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে করছি। লবণ থেকে শুরু করে লেবার থেকে শুরু করে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এটা গরিব দুঃখীর হক, গরিব দুঃখীর যেন ন্যায্য দাম পায়, এটাই আমরা আশা করি। ঈদের আগে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে ২৫০ টাকা, যার প্রভাব পড়বে চামড়ার দামে। এছাড়া ট্যানারি মালিকদের কাছে আগের পাওনা টাকা পাওয়া নিয়েও চিন্তিত তারা। লবণের দাম ছিল গত ১৫-২০ দিন আগে ৭৩০, ৪০, ৫০ টাকা বস্তা, সেই লবণ হঠাৎ করে ১০০০ টাকা পার হয়ে গেছে। চামড়া পাচার রোধে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সমিতি। পাশাপাশি ঈদের দিনই আড়তে চামড়া নিয়ে আসার পরামর্শ ব্যবসায়ীদের। একটু নজরদারি রাখবেন যাতে আমাদের ঈদুল আজহার কাঁচা চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়, কেননা আমাদের দেশের চামড়া বিশ্বের মধ্যে উন্নত মানের। এই চামড়াটা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র চায়, তারা নিতে পারলে তাদের লাভ। গত বছর ২.৫ লাখ পিস গরু, ২.৫ লাখ ছাগল, ৫০,০০০ ভেড়া ও ১০,০০০ পিস মহিষের চামড়া সংগ্রহ করা হয় এই আড়তে। এবার তা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু বিক্রির পাশাপাশি অনলাইনেও বেচাকেনা জমজমাট, কাটছে ব্যস্ত সময় খামারিদের। তাছাড়া বলছেন, এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারি ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে এবার কুষ্টিয়ায় প্রস্তুত ২ লাখ পশু।
গত 2 বছর খামারিরা লোকসানে পড়লেও এবছর তা কাটিয়ে ওঠার আশা করছেন। গরু লালন পালন করছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। ছাল গুঁড়া ফেসারি, ধানের গুঁড়া, চিকন চাল, মোটা ভুসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। পথে যাচ্ছে মানে আমার ভয় দেখায়, এই নিরাপত্তা মান নাই। আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট মেহেরপুরের বামুন্দি নিশিপুর। এখান থেকে গরু কিনতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। প্রচুর গরু আমদানি হয়, আমরা প্রতি বছরই আসি গরু কিনি। যশোরের শার্শা ও বেনাপোলে পশু খামারিদের কাটছে ব্যস্ত সময়। তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। দানাদার খাদ্যের দাম হিসেবে গরুতে লাভবান হতে পারবো কিনা তা আশা করতে পারছি না। ময়মনসিংহে খামারের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে পশু কেনাবেচা। এবছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। আমাদের 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ। পশু লালন পালন ও চিকিৎসা সহ নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিভিন্ন উপজেলা ওয়াইজ আমাদের গবাদি পশুর খামারের গরুর তথ্য, তার মোবাইল খামারের মালিকের মোবাইল নাম্বার সহ সকল তথ্য দেওয়া আছে। যারা অনলাইনে ক্রয় করতে চান তারা সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকেও তারা খামারির সাথে যোগাযোগের সাপেক্ষে আমাদের এই গবাদি পশু ক্রয় করতে পারবেন। অনলাইন ছাড়াও জেলায় 152টি স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। হাটগুলোতে চিকিৎসা সেবায় কাজ করবে 52টি মেডিকেল টিম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসছে বাজেটে মূল অগ্রাধিকার দেয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। জোর থাকবে আর্থ সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগেও। নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে বছরব্যাপী আলাদা পরিকল্পনা নেওয়ার দাবি ভোক্তাদের। পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো তা 9% ওপরে। রমজানে ভোগ্যপণ্যের দাম কমলেও পরে তা আবার বাড়ে। এখন যদি সরকার কিছু নিয়ন্ত্রণ করে বাজার, তাহলে তো অনেক ভালো, সবার জন্য, গরিব গুলানোর জন্য ভালো। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবার বাজেটের আকার কিছুটা কমছে। নেওয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প। সুযোগ তৈরি করা হবে গ্রামীণ পর্যায়ের কর্মসংস্থানের, নিশ্চিত করা হবে বিনিয়োগের পরিবেশ। আমরা যদি সব কিছুর দাম কমিয়ে রাখতে চাই, জ্বালানির দাম কমিয়ে রাখতে চাই, বিদ্যুতের দাম কমিয়ে রাখতে চাই, তাহলে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিতে হলে আমাদের সামাজিক সুরক্ষায় যেটুকু ব্যয় করার কথা আরও বেশি ব্যয় করতে পারবো না। এই যে অর্থনীতির মানেই হলো তা এক জায়গায় ভালো করতে গেলে আরেক জায়গায় ছাড় দিতে হয়। অর্থ মন্ত্রণালয় থেকে আগামী বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও তা বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয় বাড়ানোর পরামর্শ তাদের। কিভাবে আমি মূল্যস্ফীতির চাপ কম রাখবো, সেটা করতে হলে আমার ব্যয় সংকোচন করতে হবে। তবে আরেকটা কথা, যে কতখানি ব্যয় সংকোচন করব, ব্যয়, কারণ এটার সাথে আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান জড়িত রয়েছে এখন। তবে এই বছরে আমি মনে করি যে খুব একটা উচ্চ প্রবৃদ্ধির কথা আশা করে লাভ নাই, প্রবৃদ্ধির কথা আমাদের ভুলে যেতে হবে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিক রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দাম বেড়েছে, তবে কিছুটা কমেছে আতপ চালের দাম। মোটা চাল কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। স্থিতিশীল আছে আদা ও রসুনের দাম। ঈদকে সামনে রেখে বাজারে স্বস্তি চান ক্রেতারা। কিছুদিন ধরেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। 1 মাস আগেও খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম ছিল 110 থেকে 115 টাকা, অথচ প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকায়। লালটা হলো 130 টাকা করে, সাদাটা হলো 125 টাকা, হাঁস হলো 190 টাকা। এই দামটা বলতে আগের দামই আছে, আগের সপ্তাহে যে ছিল এখনো ওই সপ্তাহে আগের থেকে, মানে গত সপ্তাহে যে 5 টাকা বাড়ছিল, 25 টাকাতে 30 টাকা, এখনো 30 টাকাই আছে। ডিমের দাম বাড়ছে, ওইদিকে তেল, চিনি এগুলো দামও তো একটু কমেনি। মুরগির দামও কিছুটা বেড়েছে। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়।
ব্রয়লার 160 থেকে 70, আর সোনালিটা 260 থেকে 80 এর ভিতরে। পেঁয়াজের দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। তবে রসুন আদার দাম স্থিতিশীল আছে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। এছাড়া প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 120 টাকায়। দেশিটা যে কেরালা আদা, এটা 120 টাকা কেজি, 100 টাকা কেজি, 120 টাকা কেজি ব্যস্ত আছে। পেঁয়াজ হলো একটা 50, একটা 60। পিঠা, রুটি ও উৎসব আয়োজনের অনুষঙ্গ আতপ চাল। প্রকারভেদে মোটা আতপ চাল কেজিতে বিক্রি হচ্ছে 52 থেকে 56 টাকায়। প্যাকেটজাত পোলাওয়ের চাল কেজিতে কমেছে 15 টাকার মতো, বিক্রি হচ্ছে 140 টাকায়। আতপ চাল আগে ছিল 52 টাকা বা 55 টাকা, এখন 50, 52, 48। আর আতপের ভেতরে কোয়ালিটি আছে। ঈদকে সামনে রেখে প্রত্যাশা হচ্ছে রোজার ঈদে যেমন একটু স্টেবল একটা মার্কেট ছিল, সবাই স্বস্তি পেয়েছে। তো এখন কুরবানি ঈদ আসতেছে, সবাই গরু কুরবানি দেবে, সাথে যেন বাজারের রেগুলার আইটেমটা একটু স্বস্তি থাকে। ঈদের আগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের 13 জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নদীবন্দরসমূহে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আগামী মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কুমারখালী 35.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় বান্দরবানে 81 মিলিমিটার। কিশোরগঞ্জে ভৈরবে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী গাছ বোঝাই একটি ট্রাক বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে পাশে থাকা 2টি অটোরিকশাকে চাপা দিয়ে বাজারে ঢুকে পড়ে। এ সময় বাজার করতে আসা 2 জন চাপা পড়ে, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত অটোরিকশা যাত্রী ও পথচারীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে চালক জামলা উদ্দিন নিহত হয়েছেন। সাভারে ট্রাকে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সালেহপুর এলাকার আর সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী ড্রাম বোঝাই একটি ট্রাক রাতে ওই সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যায়। এ সময় ট্রাকে গ্যাস রিফিলের এক পর্যায়ে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে 4 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।